নমস্কার। আজকের আলোচনাটা বেশ মজার হতে চলেছে এবং আজকের আলোচনাটা শোনার পর আপনার আশা করি মনটা বেশ ফ্রেশ হয়ে যাবে, ভালো লাগবে। আপনি অবশ্যই জানাবেন কমেন্টসে আপনার কেমন লাগলো বিষয়টা আজকের। এক চোর রাতের অন্ধকারেতে সে একটা বাড়িতে ঢুকেছে এবং ঢোকার পরে সে চুরি করা শুরু করেছে এবং ঘরের মধ্যে ঢুকে দেখছে এক বৃদ্ধা শুয়ে আছে, বয়স্ক ভদ্রমহিলা শুয়ে আছে এবং আস্তে আস্তে সে কালেক্ট করা শুরু করেছে, চুরি করা সে শুরু করে দিচ্ছে, সার্চ করছে, চুরি করছে, নিচ্ছে, শুরু করে দিয়েছে। যখনই ঘুরেছে, এবার চোখে চোখ লেগে গেছে ওই বৃদ্ধা যে শুয়েছিল, সেই বৃদ্ধার চোখটা তাকিয়েছে সেই সময় এবং চোখটাও ঘুরেছে, চোখে চোখ হয়ে গেছে। এবার চোখে চোখ হওয়ার পরে চোখটা থমকে দাঁড়িয়ে গেছে। বৃদ্ধা যে শুয়েছিল সে একদম নর্মালি শুয়ে আছে, তার এক্সপ্রেশনের মধ্যে কোনো চেঞ্জ নেই। সে বলছে, তুই বাবা কি চুরি করতে এসেছিস? তো চোর চুপ করে দাঁড়িয়ে আছে, বলছে, দেখ, তুই যদি চুরি করতে এসে থাকিস তাহলে তুই কিন্তু খুব একটা বেশি জিনিস এখান থেকে পাবি না। আমি যদি তোকে বলে না দিই কোথায় কি আছে তাহলে তুই খুঁজে পাবি না। আমি তোকে বলে দিচ্ছি কোথায় কি আছে। আমার বয়স হয়ে গেছে, আমি দুদিন পরে মরে যাব, কি করবো আমি এই সমস্ত জিনিসপত্র নিয়ে? তোর যেগুলো লাগবে তুই নিয়ে যা। আমি তোকে বলে দিচ্ছি কোথায় কি আছে আমার বাড়ির মধ্যে, আমার আলমারির মধ্যে। তুই আলমারির চাবিটা ঠিক আলমারির বাঁ দিকে রাখা আছে, দেখ, ওখান থেকে নে। ওখান থেকে নিয়ে আলমারিটা খোল, খুলে ঠিক নিচেতে দেখবি লেফট সাইডেতে একটা ছোট আলমারির ভেতরেতে একটা ছোট জায়গা আছে, যেটা ধাক্কা না দিলে খুলবে না এবং তুই ওটা বুঝতে পারবি না। ওটাকে তুই ধাক্কা দিবি, ওটা খুলবে। ওখানেতে বেশ কিছু সোনা দানা আছে, সেগুলো তুই নিয়ে যা। সেগুলো তুই নিয়ে গিয়ে তোর যদি কাজে লাগে তাহলে তুই সেগুলো বিক্রি করে দে। এই কথাটা শোনার পরে না চোরটা না একদম হতভম্ব হয়ে গেছে, চুপ হয়ে গেছে, যে কি বলছি। বলছি, তার আগে বাবা একটা বিষয় আছে, তুই যদি আমার কাছে একটুখানি বসিস, কারণ আমি ঘুমোচ্ছিলাম, ঘুমোতে ঘুমোতে একটা স্বপ্ন দেখলাম। আমি জানি না কেন দেখলাম, সেই স্বপ্নটা কি আমি বুঝতে পারলাম না, তার উত্তরটা কি হবে আমি খুঁজে পাচ্ছি না। আমার মাথাতে এই প্রশ্নটা ঘুরছে, তুই যদি আমাকে একটু সাহায্য করিস। আর কিছু না, বাদ বাকি তুই নিয়ে চলে যা। তো তাকে ডেকেছে চোরকে, চোর চুপচাপ হয়ে গেছে, এসে বসেছে। এবার চোরকে সে বলছে যে আমি ঘুমন্ত অবস্থায় স্বপ্নের মধ্যে দেখছি যে আমি একটি মরুভূমিতে আছি আর একটি বাজ পাখি এসেছে আমার সামনে। বাজ পাখিটা এসে বসেছে, আমার দিকে তাকিয়েছে এবং বাজ পাখিটা হঠাৎ করে বলছে, তুমি একটা কথা বলো তো। বলছে, কি কথা? বলছে, তুমি জোরে জোরে বলো, বিপুল বিপুল বিপুল, এরকম করে 10 বার ডাকো তো। তো আমি ওই বাজ পাখিটার সামনে ডাকতে শুরু করলাম 10 বার, বিপুল 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 বিপুল, 10 বার ডাকলাম। তারপরেই না আমার ঘুমটা ভেঙে গেল। তুই আমাকে বলতে পারিস যে কেন আমাকে সে এরম ভাবে বলছিল যে বিপুল বিপুল ডাক? আমি এটা না বুঝতে পারছি না কেন বলছি। তো চোরটা চিন্তা করছে, চিন্তা করতে করতে হঠাৎ দেখছে একটা কাঁধেতে হাত এসেছে। ঘুরে দেখছে যে একটি ভদ্রলোক দাঁড়িয়ে আছে এবং তাকে ধরেছে। বিপুল হচ্ছে তার ছেলে, যে পাশের ঘরেতে ঘুমোচ্ছিল এবং সে বিপুল বিপুল করে ডাকার পরে সে ভেবেছে কিছু না কিছু হয়েছে, তার মা ডাকছে। সে কি করেছে, দৌড়ে এসেছে তার ঘরের মধ্যে এবং চোরটাকে ধরে দিয়েছে। ধরে আচ্ছা সে মারধর শুরু করেছে এবং যা মার দিয়েছে, আশপাশ থেকে লোকজন এসেছে, তারাও মার দিয়েছে। মার দেওয়ার পরে ভদ্রমহিলা বলছে যে ছেড়ে দে, একে আর মারিস না, অনেক মেরেছিস, একে ছেড়ে দে এবার। তো চোরটা তখন বলছে, না, আমাকে ছাড়বে না, আমাকে আরো মারা দরকার। তো ভদ্রমহিলা জিজ্ঞেস করছে, কেন মারা দরকার তোকে? বলছে, অ্যাকচুয়ালি আমি ভুলেই গেছিলাম আমি চোর। আমি তোমার গল্প শুনতে বসে গেছিলাম। আমার ভুলে যাওয়া উচিত নয় যে আমি চোর, এবং আপনারা আরো মারুন আমাকে, যাতে আমার সারা জীবন মনে থাকে আমি চোর, আমি চুরি করি। এটাই আমার কাজ, এটাই আমার প্রফেশন। এখানেতে গল্পটা চোর বা ওই বৃদ্ধার নয়, এখানে তো গল্পটা আমাদের লাইফের। অ্যাকচুয়ালি আমরা চোর নয়, হ্যাঁ, সেটা আমি বোঝাবার চেষ্টা করছি না। অ্যাকচুয়ালি আমরা কি হয়, অনেক সময় আমাদের যে মেন স্কিল আছে, যেটা আমরা সব থেকে ভালো পারি, যেটা আমাদের স্ট্রেংথ, সেটার থেকে অনেক সময় আমরা ডাইভার্ট হয়ে যাই। এবং ডাইভার্ট যখন হয়ে যায় তখন কিন্তু আমাদের লাইফের যে গ্রোথটা আছে সেটা বন্ধ হয়ে যায়। আমরা আমাদের ইচ্ছা অনুসারে বিভিন্ন রকম কাজ করার চেষ্টা করি, বিভিন্ন রকম প্রফেশন চুজ করার চেষ্টা করি, কিন্তু আপনি যদি খুব ভালো করে দেখেন আমাদের ইচ্ছা পরিবর্তন হয়, আমাদের ইচ্ছা পরিবর্তন হয়।
দেখুন, ছোটবেলায় একটি বাচ্চা যে ভাবতো যে প্লেন দেখার পরে আমি পাইলট হব, কখনো ভাবতো আমি ফুটবলার হব ভালো, কখনো ভাবতো যে আমি ক্রিকেটার হব, কখনো ভাবতো যে আমি খুব ভালো পুলিশ অফিসার হব। বিভিন্ন রকম তার মধ্যে চেঞ্জেস আসে। বারবার বয়সের সাথে সাথে তার ইচ্ছাগুলো পরিবর্তন হয়ে যায়। কিন্তু স্কিল এমন জিনিস, প্রত্যেকটা মানুষের আলাদা। এই স্কিলড অর্থাৎ আপনার মধ্যে যে দক্ষতা আছে, এবং প্রত্যেকটা মানুষের মধ্যে আলাদা আলাদা দক্ষতা থাকে। আপনার যে দক্ষতা আছে, এই দক্ষতাটা আপনি যদি বুঝতে পারেন এবং সেটার উপরেতে যদি আপনি কাজ করতে পারেন, সেটাকে যদি আপনার প্রফেশনে পরিবর্তন করতে পারেন, তাহলেই সব থেকে ভালো সাকসেস আপনার লাইফে আসে। এখন আমরা কি করি, অন্য মানুষে কি করছে সেই দিকে লক্ষ্য রাখি এবং সেই বিষয়টা সিলেক্ট করার চেষ্টা করি। এবং স্টুডেন্ট লাইফেতে এই ধরনের ভুল সব থেকে বেশি হয়। যে আমরা দেখি যে আমার বন্ধু বান্ধব কি নিয়ে পড়াশোনা করবে, আমরা ভাবি যে সেটা নিয়ে আমি। তো সেটা তাদের হতে পারে স্ট্রেংথ, সেটা আমার স্ট্রেংথ হবে কিনা আমি কি করে জানলাম? এই স্ট্রেংথটাকে খোঁজার দরকার। এর জন্য কেরিয়ার কাউন্সিলিং। কেরিয়ার কাউন্সিলিং এতে আপনার বাড়ির যে বাচ্চাটা আছে তার পক্ষে অনেকটা সুবিধা হয় বুঝতে যে সে কি নিয়ে পড়াশোনা। এবং এই ধরনের যে কেরিয়ার কাউন্সিলিং আছে তাতে কি হয়, আপনার বাচ্চার যে ফিউচার আছে অনেকটা সঠিক লাইনেতে যায়। এটা আপনি করতে পারেন এবং আপনি আপনার পার্সোনাল লাইফেতে আপনি যেটাতে স্কিলফুল, যেটাতে আপনার স্কিল আছে, সেটাকে কিন্তু আপনার প্রফেশন হিসাবে সিলেক্ট করতে পারেন। হয়তো আপনি অন্য কাজ করেন, তার সাথে এই স্কিলটাকে যদি আপনি খুঁজে পান, তাহলে কিন্তু আপনি সেটার উপরেতে কাজ করতে পারেন। সেটাতে কিন্তু আপনি একজন বেস্ট পার্সন হতে পারেন সেটার উপরে, এবং তার সাথে লেগে থাকতে হবে। আপনি সেই স্কিলটাকে আরো বুঝলে আরো বেশি বেটার জায়গা যাবে। দেখুন, এই ধরনের স্টোরিগুলো আমি ইনসাইট স্টোরি 01 যে চ্যানেলটা আছে, আপনারা টাইপ করতে পারেন ইনসাইট স্টোরি 01। এই চ্যানেলেতে কিন্তু আমি দিয়ে থাকি এগুলো, বিভিন্ন ধরনের ছোট ছোট স্টোরি যেগুলো আপনাদের বুঝতে সাহায্য করে এই ছোট ছোট ইস্যুগুলোকে। অ্যাকচুয়ালি এই ধরনের মোটিভেশনাল স্টোরি হয়তো আপনার লাইফটাকে সম্পূর্ণরূপে পরিবর্তন করে দেবে এমনটা ঠিক নয়, কিন্তু এই ধরনের স্টোরিগুলো কি হয়, আমাদের লাইফে ঠিক ওই গাড়ি চালানোর সময় যদি বৃষ্টি হয়, তাহলে আমরা কি করি, ওয়াইপারটা অন করি। কেন অন করি? ওয়াইপার অন করার পরে কিন্তু বৃষ্টি থেমে যায় না, ওয়াইপারটা আমাকে পথে চলতে সাহায্য করে। ঠিক তাই সেই রকম এই ধরনের স্টোরিগুলো আপনার লাইফকে কিন্তু বিরাট যে পরিবর্তন করে দেবে একটা স্টোরি শোনার পরে, তেমনটা ঘটবে না, তেমনটা ঘটে না। কিন্তু আপনার লাইফেতে যে প্রবলেমগুলো আছে সেগুলো থাকে, কিন্তু আপনাকে মোটিভেট করতে সাহায্য করে, আপনার পথেতে এগিয়ে যেতে সাহায্য করে। এবং এই ধরনের আপনি যদি দেখেন যারা বড় বড় সাকসেসফুল মানুষ, তাদের যদি জীবনী পড়েন, আপনি দেখবেন যে তারা প্রচুর পরিমাণে বই পড়ত। তার কারণ কি? তার কারণ তারা বইগুলো পড়তো এই কারণে, জানার জন্য অবশ্যই, এবং নিজেদেরকে মোটিভেট করার জন্য, নিজেদের লাইফে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এখানে প্রত্যেকটা মানুষের লাইফে কিন্তু নির্দিষ্ট একটা গোল, নির্দিষ্ট একটা লক্ষ্য থাকার দরকার। অনেক সময় বাড়ির যারা ওয়াইফ আছে, বাড়ির যারা মহিলা আছে, তারা বুঝতে পারে না যে আমার কি কাজ লাইফে। আমার কাজ শুধু কি রান্না করা? না, রান্না করা নয়। এখানেতে যারা কর্মরত মহিলা, তাদের ব্যাপারটা আলাদা। যারা হাউস ওয়াইফ, তাদের ক্ষেত্রে একটা বড় দায়িত্ব থাকে, তার বাচ্চাটাকে সঠিকভাবে পালন করা, সঠিক জায়গাতে নিয়ে যাওয়া। এটার জন্য কিন্তু তাদের মধ্যে অনেকটা ডেডিকেশন লাগে এবং অনেক কিছু জানার প্রয়োজন থাকে। আপনি যদি আপনার বাচ্চাকে সঠিক জায়গায় পৌঁছতে চান, সেখানে যে পৌঁছে দিতে পারে সেটা হচ্ছে একমাত্র মা। এবার আপনি বলবেন বাবা পারে না। দেখুন, বাবা যদি মানে মা যদি হাউস ওয়াইফ হয়, বাবা সেক্ষেত্রে বাইরে কাজ করে, সেক্ষেত্রে মায়ের দায়িত্বটা অনেকটা বেশি হয়। বাবাও অবশ্য একটা বড় ভূমিকা পালন করে, কিন্তু মায়ের ভূমিকাটা যেটা অন্য কেউ পালন করতে হয়তো পারবে না এক্ষেত্রে। আহ, তো যার ফলে মায়ের একটা বড় ভূমিকা থাকে। এবং এই ধরনের স্টোরিগুলো আমি ইনসাইট স্টোরি চ্যানেলে দিয়ে থাকি, সেগুলো আপনারা শুনতে পারেন। এবং এগুলো শুনলে আপনাদের লাইফের যে ছোট ছোট বিষয়গুলো আছে সেগুলো বুঝতে অনেক সুবিধা হবে। আর মানসিক সমস্যা সম্পর্কে যেটা আমি বারবার বলে থাকি, আবারও বলছি, তারপরে আবার বেশ কিছু বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব। যে মানসিক সমস্যা যদি থাকে, সেক্ষেত্রে আপনি আপনার কাছাকাছি দেখান। আপনার কাছাকাছি যে কোনো হসপিটালের মনোরোগ বিভাগে দেখাতে পারেন। ধৈর্য ধরে দেখাবেন, 2 মাস 1 মাস দেখিয়ে বন্ধ করে দেবেন না। আপনি কাছাকাছি কাউন্সিলিং করান। আপনি আপনার কাছাকাছি যে কোনো একজন সাইকিয়াট্রিস্টকে দেখাতে পারেন। আপনার কাছাকাছি যে হসপিটাল আছে সেখানে যদি মনোরোগ বিভাগে দেখান, সরকারি হসপিটাল, সেটা বিনামূল্যে, খুব ভালো পরিষেবা সব জায়গায়।
এছাড়া আপনার কাছাকাছি যদি সেরকম ধরনের হেলথ ফেসিলিটি না থাকে, আপনার কাছাকাছি যে ডাক্তার আছে সেই ডাক্তারবাবুকে দেখাতে পারেন, আপনি যে কোনো হোমিওপ্যাথি ফিজিশিয়ানকে দেখাতে পারেন। কিন্তু এক্ষেত্রে আপনি যাকেই দেখান না কেন আপনার কাছাকাছি দেখান, এবং সেই সাথে কাউন্সেলিংটা গুরুত্বপূর্ণ। অনেকেই বিভিন্ন জায়গায় লেখে যে হেল্প মি, হেল্প মি। এখানে হেল্প মি বলে কোনো ব্যাপার না। এখানে আপনি রাস্তায় এগিয়ে যাচ্ছেন না বা কোনো জায়গায় নেই যেখানেতে আপনি কোনো একটা গর্তের মধ্যে পড়ে গেছেন, কাউকে বলছেন যে হেল্প মি, আপনাকে হাত ধরে তুলে দিল, এমনটা নয়। দ্যাট ইজ এ পার্ট অফ ট্রিটমেন্ট। এটা একটা চিকিৎসার পার্ট, এবং এটাকে আপনাকে গ্রহণ করতে হবে। আপনাকে সেই জায়গায় গিয়ে, এখানে কেউ আপনাকে এসে হেল্প করে দিতে পারবে না, আপনাকে সেই হেল্পটা নেওয়ার জন্য যেতে হবে। এখানেতে আপনার যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোকে বোঝার জন্য কাউন্সেলিংটা খুব ইম্পর্টেন্ট, যেটা আমরা করি না, অ্যাভয়েড করে যাই। এটা কিন্তু না করলে আপনি আপনার সমস্যাটাকে ভালো করে ক্লিয়ারলি বুঝতে পারবেন না। এটা হচ্ছে বিষয়। আর মানসিক সমস্যার মধ্যে দেখা যায় যে আমাদের অ্যাংজাইটি, ওসিডি, সোমাটোফর্ম ডিসঅর্ডার, প্যানিক ডিসঅর্ডার, এগুলো সব থেকে বেশি থাকে। এখন এই ধরনের সমস্যাগুলোকে আমরা খুব তাড়াতাড়ি হ্যান্ডেল করতে চাই। অ্যাকচুয়ালি তাড়াতাড়ি বিষয়টা করলে আরো বেড়ে যায়। যত আপনি তাড়াহুড়ো করবেন তত ব্যাপারটা আপনি অস্থির হয়ে উঠবেন। হ্যাঁ, আপনার উদ্বিগ্নতা আরো বেড়ে যাবে, যার ফলে প্রবলেমটা আরো বেড়ে যায়। দেখুন, যেটা বলছিলাম আমি, সোমাটোফর্ম ডিসঅর্ডার, এই ক্ষেত্রে দেখা যায় যে যে পেশেন্ট আছে না, সে এলাকার সব ডাক্তার দেখে, এবং তার বিশ্বাসই হয় না যে তার কোনো রোগ নেই। তার মনে হয় যে তার সত্যি কোনো রোগ আছে, এবং বিভিন্ন রকম সমস্যা ফিল করে। মাথা থেকে পা পর্যন্ত এক একটা সমস্যা সে যদি বলতে শুরু করে দেয়, আর আপনি যদি লেখেন, অন্তত 50টা সমস্যা। কিন্তু 50টা সমস্যাটা কি একটা মানুষের মধ্যে থাকে না, সে সারাক্ষণ ধরে ফিল করে, কারণ সে এত টেনশন করে। তার ব্রেন যেভাবে কাজ করার কথা, যেভাবে শরীরটাকে ম্যানেজ করার কথা, যেভাবে হরমোন গুলোকে রিলিজ করার কথা, করতে পারে না। যার ফলে কি হয়, আমাদের বিভিন্ন রকম সমস্যা শুরু হয়। সে তার দৈনিক যে কাজগুলো আছে সেগুলো থেকে উজ্জ্ব করে নেয়, সে এক্সারসাইজ করে না, সে ঠিক করে লোকের সাথে কথা বলে না, যার ফলে সমস্যাগুলো আরো সে অনুভব করে, কারণ সে সারাক্ষণ ধরে বসে আছে এবং তার সমস্যাগুলো কি কি হচ্ছে সে মেজার করার চেষ্টা করে, এবং তার মাথায় প্রশ্ন আছে, কেন হচ্ছে এটা, কেন হচ্ছে এটা, কেন হচ্ছে এটা। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে কিছুক্ষণ দেখা গেল মাথাটা জাম হয়ে আছে, তারপর দেখা গেল হাতটা জ্বালা করছে, তারপর দেখা গেল বুকটা ব্যথা করছে, তারপর দেখা গেল পাটা ব্যথা করছে, তারপরে দেখা গেল যে প্রস্রাব করতে গিয়ে একটু জ্বালা করছে, তারপর দেখা গেল পিঠেতে ব্যথা করছে, তারপর দেখা গেল চোখটা ধোঁয়ার মতো হয়ে গেছে, তারপর দেখা গেল কানটাতে পোঁ করে আওয়াজ হচ্ছে, তারপর দেখা গেল মুখটা শুকিয়ে যাচ্ছে, লক্ষ্য রাখছে, তারপর বলছে সেই গলার কাছে কিছু আটকে আছে, তারপর মনে হচ্ছে ঘাড়ে ব্যথা করছে, তারপর মনে হচ্ছে কানে যন্ত্রণা করছে, তারপর মনে হচ্ছে দাঁতে ব্যথা করছে, তারপর মনে হচ্ছে হাত পা ঝিনঝিন করছে, কেউ বলছে দুপুরবেলা শোয়ার পর প্যারালাইসিস হয়ে যাচ্ছে। বিভিন্ন রকম সমস্যা সে কন্টিনিউ বলতে থাকে, একটা সমস্যা নেই, এবং একটার সাথে একটা মিল নেই, কোনো মিল নেই। কিন্তু তার মধ্যে প্রশ্ন আছে, এটা টেস্টটা করলে ভালো হয় না, ওই টেস্টটা করলে ভালো হয় না, সেই টেস্টটা করলে, সারাদিন সেই চিন্তাগুলো নিয়ে আছে, সারাদিন তার মাথায় এই রোগগুলো ঘুরছে, এর মধ্যে সে কনফিউজড। কিন্তু সে কাছাকাছি কাউন্সিলিং করাবে, ধৈর্য ধরে কাউন্সিলিংটা করায় না, সে ধৈর্য ধরে ডাক্তারবাবুকে দেখায় না, একটার পর একটা ডাক্তারবাবু শিফট করে, ডাক্তারবাবুদের কথা সে বিশ্বাস করে না যে তোমার কোনো ভাই রোগ নেই, তোমার একটা মানসিক সমস্যার মধ্যে তুমি ভুগছো, এই ধরনের প্রবলেম হতেই পারে, এবং এর জন্য মেডিসিন কাউন্সিলিং করলে আস্তে আস্তে ধীরে ধীরে তুমি সমস্যা থেকে বেরিয়ে যাবে, তুমি নর্মাল লাইফ লিড করতে শুরু করবে। তো এগুলো সে বিশ্বাসই করে না, এগুলো হচ্ছে মেন প্রবলেম, যার ফলে কি হয়, সমস্যাটা বেড়ে যায়। এবার আপনাকে যেটা করতে হবে, প্রথমত আপনাকে এটা বোঝার চেষ্টা করতে হবে যে আহ, আমার যে চিন্তাগুলো আসছে, আমার যে ভয়গুলো তৈরি হচ্ছে, আমার যে টেনশনটা তৈরি হচ্ছে, আমি যে হয়তো চিন্তা করে ফেলছি, ওভার থিঙ্কিং করছি একই বিষয় নিয়ে কন্টিনিউ কন্টিনিউ কন্টিনিউ, এটাকে আমাকে কিন্তু কোনো কারণে, আমি যদি এই 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 বিষয়ের মধ্যে যেটা ঢুকে গেছি, এটাকে আমাকে কিন্তু বেটার ভাবে লজিক দেওয়ার প্র্যাকটিস করতে হবে, অপশনাল থট দিতে হবে। যেমন রোজই সকালবেলা উঠে হাত চিনচিন করে, আমি এতগুলো টেস্ট করলাম, কিছু দেখা গেল না, তার মানে এটাকে অতটা গুরুত্ব দেওয়ার দরকার। আমাকে সেই সময়টাতে এক্সারসাইজ করা শুরু করতে হবে। হ্যাঁ, আপনার ভালো লাগবে না, কিন্তু আপনি যদি শুয়ে থাকেন তাহলে তো আপনি এক্সারসাইজ শুয়ে শুয়েও করতে পারবেন না, আপনাকে যেতেই হবে। এবার এই এক্সারসাইজটাই আমরা অ্যাভয়েড করে দিই, অ্যাটলিস্ট 30 মিনিট 40 মিনিট তো আমরা এক্সারসাইজ করতেই পারি। আপনি সমস্যাগুলোকে নোট ডাউন করুন, লিখুন, এবং এখানে তো অপশনাল থট দিন, লজিক দেওয়ার চেষ্টা করুন, সত্যি কি প্রবলেমটা আপনার আছে, থাকলে প্রমাণ কোথায়, আর কেন সারাদিন ধরে আপনার শরীরকে নিয়ে লক্ষ্য রাখছেন। এই লক্ষ্য রাখাটা কি আপনি 5 বছর আগে করতেন, 2 বছর আগে করতেন না, কেন করছেন না? কারণ আপনার একটা ডিসঅর্ডার হয়েছে। এই ডিসঅর্ডারটাতে যত আপনি ভয় পেয়ে যাবেন, যত বিষয়টাকে লক্ষ্য রাখবেন তত বেড়ে যাবে, যত আপনি ইগনোর করবেন, নিজের কাজে ব্যস্ত থাকবেন, আপনার সমস্যাটা আস্তে আস্তে কমবে। আপনি ভালো করে ভাবুন যে আপনার যদি এটা সমস্যাটা সত্যি বাস্তব হতো, তাহলে এতদিনে কি ঘটনা ঘটে যেত, আর আপনি যে বিষয়টা নিয়ে চিন্তা করছেন সর্বাধিক ক্ষেত্রে কি ঘটতে পারে। আপনার মাথায় যে প্রশ্নগুলো আসছে সেই প্রশ্নগুলোর উত্তর খোঁজা খুব প্রয়োজন, কেন হচ্ছে, কেন হচ্ছে, কেন হচ্ছে।
এগুলো কেন হচ্ছে আপনি এতদিন ধরে খুঁজেছেন, 1 বছর 2 বছর ধরে খুঁজেছেন, খুঁজে কিছুই পাননি। এখনো খুঁজে যাচ্ছেন। কেন খুঁজছেন? আপনি নিজের কাজে ফোকাস দিন। এবং ডাক্তারবাবু যেমন ভাবে বলবে তেমন ভাবে চলুন। আর কিছুই না। এবং তার মধ্যে যেটা আমি আবারও বলছি, এক্সারসাইজ ইজ ইম্পোর্টেন্ট পার্ট। এটা আপনাকে করতেই হবে। না হলে আপনি ভালো থাকবেন না। নয় আপনাকে এখন এক্সারসাইজ করতে হবে, আর নয় আপনার কোনো একটা রোগ হবে, সেটা বাড়াবাড়ি হবে, তারপরে এক্সারসাইজ করতে হবে। এক্সারসাইজ কিন্তু আপনাকে জীবনে করতেই হবে। সুতরাং যেটা করতে হবে সেটা ১ম থেকেই শুরু করুন। তাতে আপনি ভালো থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।